তো সবাই শুনতে পাচ্ছ? তো আমরা প্রথমে যেটি শুরু করব যে at first we'll discuss about the final syllabus. So what are the topics to be covered under final syllabus? সেটি আমরা প্রথমে একটু বলে নিই। তোমরা দেখো আমরা মিড টার্মের পরে যেই চ্যাপ্টারগুলি পড়েছি একটু রিকল করো, মনে করো সবাই কি কি পড়েছি আমরা। এক হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স চ্যাপ্টার ওই যে লাইবিলিটি ম্যানেজমেন্ট যেটি তোমাদের একটি চ্যাপ্টার নাম্বার কত এটা? পিডিএফ দিয়েছিলাম যেটি চ্যাপ্টারটা কত? 15 28 15 চ্যাপ্টার। হ্যাঁ, অন্য বইয়ের 15 আর কি। তো পিডিএফ লিখে রাখো পাশে যে পিডিএফ চ্যাপ্টার যেটি। জি। তো এইটা আমরা প্রথমে পড়েছি। কি কি পড়েছি Current- সেটা ডিটেলসে যাব, আগে আমরা টপিকগুলি বলি। তারপরে আমরা যেগুলি পড়েছি এরপরে হলো রিসিভেবল ম্যানেজমেন্ট, এটা আমাদের টেক্সট বইয়ের রিসিভেবল ম্যানেজমেন্ট পড়েছি। এটি কোন চ্যাপ্টার? 28 সেকেন্ড কিনা? চ্যাপ্টার 28 চ্যাপ্টার কিনা বইয়ের দেখো তো। এটা হলো 28, ঠিক আছে। তারপর 29 দিয়েছিলেন, সর্বশেষ 29 পড়াচ্ছিলেন। তাহলে এটা গেল আমাদের 28 জি 28 রিসিভেবল ম্যানেজমেন্ট। তারপরে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কোনটা? 29 ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে অল্প কিছু পড়েছি, আর আজকে যা পড়বো আর কি, আজকে যা পড়ে সিলেবাস শেষ করব আমরা। এই তিনটা টপিক বা তিনটা চ্যাপ্টার কভার করেছি, আজকে আরেকটা পড়লে শেষ হবে। স্যার 29 চ্যাপ্টারটা মনে হয় পাইনি স্যার। 29 এ বেশি কিছু পড়িনি, ইনভেন্টরি নিয়ে আলাপ করেছিলাম। স্যার 29 চ্যাপ্টারটা একটু স্যার পিডিএফটা দিয়ে দেন স্যার এই গ্রুপে। ওটা পিডিএফ নাই তো, ওটা তো টেক্সট বইয়ের, ওটা টেক্সট বই থেকে পড়েছিলাম আমরা 29। স্যার পিডিএফটা একটু বানাই দিতে পারবেন না স্যার? না, তোমার বই কোথায়? স্যার বই তো কিনে নাই স্যার, আমরা তো সবসময় ওই যে পিডিএফ কিনি বই স্যার। বই কিনো নাই এই কথা বললে হবে? লাইব্রেরিতে আছে, লাইব্রেরি থেকে নাওনি কেন তাহলে? স্যার লাইব্রেরিতে পাই নাই স্যার আমি। স্যার একটু ফাস্টেতে একটু শর্ট করে আবার একটু বলবেন স্যার। হ্যাঁ, এখনো বলিনি তো, শুধু চ্যাপ্টারের নাম বলছি। তো স্যার আমরা 9 চ্যাপ্টারটা কি বললেন স্যার? 29 ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটা নাকি বই থেকে পড়তে হবে? বই কিন্তু আপনার তোর কাছে বই আছে আব্দুল? ম্যানেজমেন্ট ঠিক আছে, তাহলে এবারে আমরা ডিটেলসে আসি, ডিটেলস সিলেবাসে আসি। শাওন আছে তো? জি স্যার। ওকে, তো ডিটেলস সিলেবাসে আসি। এগুলি তো একটু লিখে দেন স্যার। আমরা আগে থেকেই জানি। চ্যাপ্টার হলো লায়াবিলিটি ম্যানেজমেন্ট, এটা আরেকটি নাম আছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স। মানে আমাদের টেক্সট বইয়ে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স এইটা নাম, আর যে শিটটা দিয়েছিলাম ওইখানে নাম ছিল লায়াবিলিটি ম্যানেজমেন্ট। তো এখানে আমরা যা যা পড়েছি, এক হলো সোর্সেস অফ ফাইন্যান্স, তার মধ্যে ট্রেড ক্রেডিট, তারপরে অ্যাক্রুয়ালস, স্পন্টেনিয়াস এর মধ্যে এই দুইটা পড়েছি, ট্রেড ক্রেডিট, অ্যাক্রুয়ালস। তারপরে ব্যাংক সোর্সেস অফ ফাইন্যান্সিং,
ব্যাংক সোর্সেস অফ ফাইন্যান্সিং এর মধ্যে আমরা বোধহয় 3টা পড়েছিলাম। সিঙ্গেল পেমেন্ট নোট, লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট। তারপরে সিকিউরিটি, chapter 28, name is the receivables management. রিসিভেবলস ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি কি পড়েছি দেখো। স্যার এফডিডি কি ম্যানেজমেন্ট? জি, এফডিডি কি ম্যানেজমেন্ট? এমজিটি দিয়ে কি বোঝায় এটা আজকে মাত্র জানো? আবার বুঝছি তো বসে আপনাদের জন্য জানাই দিলাম আর কি, সাবধানে ও মাইন্ড নেই। তাই, আমাদের জন্য ভাই তোমার এত কষ্ট করে লাগবো না। আপনাদের ভালোবাসি তাই। তাই থাকবো, তোমার লাগবো না মতো ভাই এত ভালো। তোমার মতো ওই যে আত পাগলা হেনে নাই, বুঝছো? সবাই বুঝে এমজিটি মানে কি, খালি তুমি। ডেফিনেশন অফ রিসিভেবলস। তারপরে আমরা পড়ছি স্যার রেকর্ড আসতেছে না তো স্যার, ইয়েটা কেমন ছোট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে স্যার। ডেফিনেশনের পরে ক্রেডিট পলিসি। ক্রেডিট পলিসির মধ্যে এটা ডিটেইল কিন্তু 3টা পার্ট আছে। ক্রেডিট স্ট্যান্ডার্ড, তারপরে তোমার কালেকশন রিপোর্ট, এই যে 3টা পার্ট ছিল না আমাদের, ওইগুলো ডিটেলস। তো এক কথায় আমরা ক্রেডিট পলিসি বললাম। এরপরে কি পড়ছি এখানে, ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং ডেফিনিশন, ফ্যাক্টরিং সার্ভিসেস, ফ্যাক্টরিং কস্ট, তারপরে ফ্যাক্টরিং ভার্সেস ডিসকাউন্টিং। এগুলি আমরা পড়েছি। স্যার এগুলি কি আপনার ব্রড আকারে পড়তে হবে নাকি খালি সংজ্ঞা আকারে পড়লেই হবে স্যার? এগুলি ভাইভাতে জিজ্ঞেস করলে বলার মতো অতটুকু পড়বে। যেমনি তোমাকে যদি বলা হয় তোমার হোয়াট আর দ্য ফ্যাক্টরিং কস্ট, তুমি কি বলবে? দেয়ার আর 2 টাইপস অফ ফ্যাক্টরিং কস্ট ইনভলভ। তো কি কি? ফ্যাক্টরিং ফিস বা চার্জ, ফ্যাক্টরিং কমিশন। তো মানে এতটুকু তোমার বলার মতো যা পড়তে হয় আর কি। ডেফিনেশনও বলতে পারো বা শর্ট নোট এভাবেও বলতে পারো। তার মানে যেহেতু আমাদের ভাইবা হবে, ভাইভাতে বলার মতো তোমার যতটুকু জানতে হয় বা যতটুকু পড়তে হয়, তোমার তো আর ডিটেলস কিছু লিখতে হবে না এখানে, কিন্তু এই সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকতে হবে। আইডিয়া রাখার জন্য যতটুকু তুমি পড়ো, পড়ার সময় বেশি পড়বে। তাহলে স্যার আপনি শর্ট করে সংজ্ঞা আমাদের বইলা লিখে দিন স্যার। এগুলি তো সব পড়া আমাদের, এগুলো নতুন করে বলবো কি? ওই ভিডিও দেখে নিও সব, ওখানে আমরা আলাপ করেছি, না স্যার, পড়েছি। এদিকে যে শীতের ভিতরে শর্ট এবং করে আছে নাকি? বইয়ে আছে, বইয়ে আছে, আর এই ক্লাসের ডিসকাশনের মধ্যে তো আছে। জি স্যার। তো এটা গেল আমাদের চ্যাপ্টার 28। তারপরে
29. 29 স্যার। Chapter 29. Inventory management. Definition, types, তারপরে এই রিফা কি জয়েন করেছে? আমি তো আইডি দিয়ে দিলাম। রিফা তোমার না আছো? নাই স্যার, জয়েন করে নাই। আইডি দিয়ে দিয়েছি তো। নেটে হয়তো সমস্যা, আইডি দিয়েও যদি ঢুকতে না পারে। স্যার 29 কি এই কয়টাই স্যার? না, আরেকটা আছে, এটা বলতেছি। Needs to hold inventory. তারপরে objectives. তারপরে YouTube, এতটুকু পড়েছি আমরা। এটা ওই ভিডিওর মধ্যে আছে, ক্লাসে এগুলি আলাপ করেছি সব। তো এই গেল আমাদের এই চ্যাপ্টার শেষ। আর বাকি থাকলো কি? সিলেবাসে আর বাকি আছে? না স্যার, খালি পরীক্ষাটা বাকি আছে স্যার। ক্যাশ ম্যানেজমেন্ট তো পুরোটাই শেষ করেছিলাম না? তাহলে মোটামুটি আমাদের শেষ বলা যায়। আর চাইলে আরো কিছু বাড়ানো যায়। সিলেবাস কি বেশি না ছোট স্যার, হয়েছে? না স্যার, আর বাড়ায় না স্যার। বেশি ছোট হয়েছে? স্যার না স্যার, অনেক বড় স্যার। আমরা তো স্যার পরীক্ষা দেবো স্যার সামনে সোমবার, বুঝছেন স্যার। আপনি ওই যে 15 নাম্বার চ্যাপ্টারটা বা স্যার আঙ্গুর একটু পার্ট টু পার্ট কোনটা কোন চ্যাপ্টারের মানে কোনটা কোন প্রশ্নের অ্যান্সার স্যার আঙ্গুর একটু দেখা দেন, আমরা স্ক্রিনশট লই স্যার। আর ওটা তো সোমবারে PDF পরীক্ষা লন, মঙ্গলবার। ওটা তো জি, স্যার। পিডিএফ দিয়ে দিছি। পিডিএফ এর তো একটা সুবিধা আছে, ওটার ডেফিনেশন গুলি সব সাইড নোটে লেখা আছে, দেখবি সব ডেফিনেশন গুলি শর্ট করে পাশে স্যার লেখা সব আছে। সব স্যার সব কয়টা ডেফিনেশন তো স্যার পাইনি, যেমন একটু আগে একটা পাইনি স্যার, এটা স্যার পাইনি। কোনটা পাওনি? সিকিউরিটি ব্যাংকিং ফিনান্স। ওটা তো আমাদের বই আছে, টেক্সট বই আছে। আমরা এটা পড়েছি না ক্লাসে? স্যার এর আগে স্যার চ্যাপ্টার গুলা কিরকম জানি একটু গুছানো লাগবে, এবার তুমি সব আউলা দিলা লাগতেছে। স্যার এই যে এইটা কেন, এই পাইনি জন্য স্যার, সব এক সিকিউরিটি জায়গায় সব এক জায়গায় লিখে ব্যাংক। দিলাম যে এখন আউলে দিল কেন? স্যার কবে? বললাম সবগুলি এক জায়গায় তো লিখে দিলাম আজকে তারপরে আউলে না দিল স্যার, কেন? এটার অ্যানসারটা পাইনি, সিকিউরিটি
সিকিউরিটি ইউজড ইন ব্যাংক ফাইন্যান্সিং। এটা পাবা কি হবে? তুমি ক্লাসটা করেছো কিনা জানি না, ভিডিও দেখলেও তো জানার কথা। যে আমরা হাইপোথিকেশন বলেছিলাম কি কি স্যার নাম ভিডিও তো নামগুলি বলি আবার মনে পড়ে কিনা দেখো। সিকিউরিটি রিকোয়ার্ড এর মধ্যে কি কি আছে? একটা হলো হাইপোথিকেশন, একটা হলো প্লেজ, একটা হলো মর্টগেজ, একটা হলো লিয়েন। এগুলি কোনটা কাকে বললে সব তো আলোচনা আছে। এটা হলো সিকিউরিটি রিকোয়ার্ড ইন অ্যানসার, ব্যাংক ফাইন্যান্স। বলো এবার। স্যার এটার অ্যানসারটা স্যার কই পাবো স্যার? এটা বইয়ে আছে, টেক্সট বইয়ে। স্যার একটু আগে আপনি কি বলেন স্যার স্যার, বুঝতে পারলাম না। স্যার এটা শীটে নাই, শীটে না না, আপনি যে শীট দিছেন স্যার। ওখানে এটা নাই। ওখানে যেটা বইয়ে নাই এই জন্যই তো সেটা আলাদা দিয়েছি। আর বইয়ে 2-3টা টপিক আছে যেটা ওইখানে নেই, এই জন্য আমি লিখে দিলাম না স্যার তাহলে শুরুতে। বই, শুরুতে লিখে দিলাম না, এটা স্যার তাহলে চ্যাপ্টারের নাম অবলিক দিলাম না। একটা হলো লায়াবিলিটি ম্যানেজমেন্ট, আর বইয়ে হলো এই চ্যাপ্টারের নাম ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স। দেখো আমি 2টা নাম লিখছি এখানে। জি স্যার এটা তো দুইটা নাম তো স্যার পাইছি। তাহলে এইখানে স্যার যেটা বইয়ের থেকে নিতে হইব স্যার, ওইটা যদি মার্ক করে দিতেন তাহলে ভালোই তো মনে হয় স্যার আঙ্গুল লেখা স্যার। বই থেকে বই থেকে পড়তে পারে, এটা শীট থেকে পড়তে পারে। সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ জি অফ স্যার। ট্রেড ক্রেডিট। এই দুইটা। স্যার মানে টেট ক্রেডিটের মানে সুবিধা অসুবিধা আর স্যার কোনটা? স্যার টেট ক্রেডিটের সুবিধা অসুবিধা আর কোনটা স্যার বই থেকে পড়তে হবে? সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স, স্যার ট্রেড ক্রেডিট, এই দুইটা। সিকিউরিটি রিকোয়ারমেন্ট, এটা স্যার ট্রেড সিকিউরিটি আপনি এটা পাইলেন কই স্যার? অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ থেকে ডিসেন্সার করে হন। লেখা আছে তো, দেখো ট্রেড ক্রেডিটের সামনেই তো লেখা স্যার আছে। সিকিউরিটি রিকোয়ারমেন্ট কি বলেন স্যার? সিকিউরিটি রিকোয়ারমেন্ট কি ওখানে দেখো, এগুলি তো লিখে দিছি, আবার জিজ্ঞেস সিকিউরিটি করতেছি মানে? এগুলি তো লিখে চোখে দিছি। তো দেখি না স্যার, পড়ে তো স্যার না। যে পিডিএফটা দিছে সেই পিডিএফটা ভালো করে দেখো। আমি এখন সবগুলি লিখে দিলাম কখন না। দিল? এইমাত্র। সিকিউরিটি রিকোয়ারমেন্ট এন্ড কেন আমি ডিসকানেক্ট হওয়ার আগেই স্যার তো আবার একটু লেখা বলেন ছিল। স্যার। স্যার লেখছি স্যার, পাইতেছি না তো স্যার, একটু বলেন স্যার সিকিউরিটি রিকোয়ারমেন্ট কি? সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। এই তো ওটা রেখাই দিছিলেন সিকিউরিটি ইউজড ইন ব্যাংক ফাইন্যান্স। একই তো রিকোয়ার্ড। স্যার ওই যে আপনি যে কইতেছেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ওটা তো স্যার আপনার প্রশ্ন এখন যে দিলেন দাম খুঁজে পাইতাছি না স্যার। তো বললাম বই আছে, অ্যাভেলেবিলিটি, ভাই আমরা আজকে বইগুলা সম্পূর্ণ রিচার্জ করি, যদি না পাই স্যার তো আছে সব সংবাদ না দেওয়ার স্যার মধ্যে। বই না তো, এই প্রশ্নটাই তো স্যার আপনি দেন নাই আজকে লেখা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ট্রেড ক্রেডিটের সামনে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তুমি কাগজে মানে খাতা কলমে লিখেছো? জি স্যার আমি তো স্ক্রিনশটও লইছি স্যার, স্ক্রিনশটেই তো স্যার নাই আপনি যেটা কইতাছেন স্যার। স্ক্রিনশটে থাকবে কেমনে? তুমি ঠিকমতো লিখো সবকিছু। আছে মোবাইলে পরে লিখে দিছে তো শান ভাই, আমি পাঠাই দিই। তুমি তো সবকিছু মোবাইলে হবে। পরে আমি তো অনেক কিছু ভুল মানে লিখতে গিয়ে ভুল হলে পরে আবার কারেকশন করে দিচ্ছি। এখন তুমি যদি ওই ভুলটা স্ক্রিনশট নিয়ে বলো স্যার আপনি তো ভুল লিখছেন, তাহলে হবে? তুমি হয়তো ওইটা নেও নাই, প্রথমে নিয়ে ফেলছো। এই জন্য কাগজে তুমি এগুলি লিখবে না, টপিক গুলি স্যার। কাগজে লিখতে সেটাও যদি কষ্ট হয় তাহলে কিভাবে হবে? না স্যার লিখছি স্যার সব। তাহলে লিখলে তোমার ওখানে নাই, দেখো ট্রেড ক্রেডিটের সামনে ব্র্যাকেটে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে না? জি স্যার। আছে তো, তাহলে স্যার প্রথম 2 চ্যাপ্টার স্যার শীট থেকে পড়বো, আর স্যার 29 নম্বরটা মানে আপনি বই থেকে পড়বো। স্যার 29 নম্বর যদি স্যার আপনি একটু ফটো তুলে স্যার গ্রুপে যাইতেন আমাদের স্যার খুব ভালো হতো স্যার।
বই তুমি লাইব্রেরি থেকে নাওনি এবং বই কিনোনি, এটা তোমার একটা অপরাধ। আর সেই অপরাধের সহায়তা করব আমি এই মোবাইলের ছবি তুলে। স্যার ছবি হুম। তুললে স্যার আপনার মানে মানে স্যার সত্যি বলতে কি স্যার সব স্যাররা বলে বই কিনো, বাট কিনি পরবর্তী স্যার বই থেকে পড়ে না, খালি সিদ্ধা পড়ায় স্যার, এই জন্য স্যার। ওই শীট দিয়ে পড়াইলাম, স্যার এখানে যা লিখলাম সবই স্যার তো ওর বইয়ে। কাছে খালি স্যার গো স্যার বদনাম ছাড়া স্যার স্যারের দোষ অন্য কিছু আছে। নাই স্যার, খালি স্যার গো বদনাম করে স্যার। স্যার পাম্পটি দেওয়া লাগবে না। সেইটাই তো বললাম যে এখানে বই থেকেই তো বললাম, যেটা বইয়ে নাই সেইটা দিছি আলাদা, আর বাকিগুলিতে সব বই আছে, এগুলি আমি দিয়েছি কিছু। শুধু একটা পিডিএফ দিয়েছি যেটা টপিকগুলি বইয়ে নাই সেইগুলি। তো এই জন্য সেটারও দরকার আছে, বইয়েরও দরকার আছে। যেটা বইয়ে নাই সেটা বা অন্য বইয়ে আছে। তোমাদের একটা বই যদি টেক্সট হিসাবে দেয়া হয়, এখন কিছু বিষয় যদি ওই বইয়ে না থাকে, তখন তুমি তো একটা টপিকের জন্য আরেকটা বই কিনবে না, তখন টিচার হয়তো আরেকটা শিট দিল বা একটা চ্যাপ্টারের ফটোকপি দিল, একটা টপিকের ইয়ে দিল। স্যার হ্যাঁ, এই যে আঙ্গর এখন যদি স্যার 4-5টা স্যার ওই যে সংজ্ঞা স্যার ছোট ছোট কয়ে দিতেন স্যার, আমরা স্যার লেখা লইতাম স্যার। এই যে স্যার ক্রেডিট পলিসি, তারপরে এই যে ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং সার্ভিস, ফ্যাক্টরিং কস্ট, এগুলি ফ্যাক্টরিং সব ওই বিল ক্লাসে, এগুলি ডিটেল ডেফিনেশন ডিসকাশন সব আছে ওই ক্লাসে। ওই ক্লাসে ঢুকলেই পাবে সব। আবার নতুন করে বলবো কি, এগুলি এই যে টপিকগুলি লিখেছি এগুলি তো নতুন লিখি না, এগুলি পড়া হয়েছে সেইগুলি লিখেছি। তুমি ওইখানে এগুলি ডেফিনেশন চাও, যা চাও সব ওইখানে আছে। এবং ওখানে যে ডিসকাশন যতটুকু আছে অতটুকু তুমি যদি পড়ো বা বুঝো, সেটাই তো ভাইবার জন্য এনে। ঠিক আছে, তুমি বইও পড়বে না, শুনবেও না, শুধু বারবার একই একই বিষয়কে ক্লাসে বলতে থাকবে। ইনভেন্টরি ম্যানেজমেন্টের লাস্টের ক্লাস, এখানে যা যা লিখেছি এগুলোই আছে এখানে। তুমি যদি বললো এগুলি ডেফিনেশন, এগুলি টাইপস কই পাবো, ওখানে দেখো, বইয়ে আছে, বইয়ে দেখো। আর কোথাও না থাকে গুগলে দেখো, সবাই দুনিয়ার সবকিছুই তো গুগলে কিন্তু আছে। স্যার আপনি বলো। স্যার স্যার আপনি যে শীটটা দিচ্ছেন ওই শীটে স্যার ওইভাবে ডিফিনিশন গুলি স্যার নাই। এটা তো আর ভালো আছে, কোনটা নাই? ওখানে ধরো শর্ট নোট করে স্যার এই যে সাইডে সাইডে লেখা আছে ডেফিনেশন গুলো, ওটা ওপেন করে দেখো। ওটা ওপেন করে দেখো যে সুন্দর করে আরো শর্ট নোট গুলি সাইডে লেখা আছে। কোনটা নাই বলো? উম, উম, চ্যাপ্টার 15 আছে তোমার সামনে? হুম, আমি চ্যাপ্টার 15 ওপেন করলাম, কি নাই বলো? দেখতে পাচ্ছ? জি স্যার। এটা তো স্যার 15 নাম্বার চ্যাপ্টার স্যার, আমি তো 28 নাম্বার চ্যাপ্টারের কথা বলছি স্যার। 28 নম্বর চ্যাপ্টারে কি পাও না? ওটা তো টেক্সট বই। স্যার 28 নাম্বার চ্যাপ্টারে স্যার এই যে ক্রেডিট পলিসি, ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং সার্ভিস, ফ্যাক্টরিং কস্ট, ফ্যাক্টরিং বিল ডিসকাউন্টিং, এটি স্যার। এগুলি পাও, এগুলি নিয়ে তো প্রেজেন্টেশন করলা, এগুলি পাও না মানে? প্রেজেন্টেশন করছিলে কি নিয়ে? তুমি স্যার প্রেজেন্টেশন করছিলে, তোমার টপিক কি ছিল বলো? স্যার কি ওই যে মিড টার্মের প্রেজেন্টেশন স্যার? হ্যাঁ, মিড টার্ম কেন? গত ক্লাস। তোমাদের প্রেজেন্টেশন নেই?
জি স্যার, গত ক্লাসে তো কি প্রেজেন্টেশন কি টপিকে নিছে। প্রেজেন্ট করছিলে বলো, সেই টপিকটা বলো। স্যার ফ্যাক্টরিং করছিলাম স্যার। তাহলে তুমি আবার বললো ফ্যাক্টরিং খুঁজে পাইনি। না তুমি স্যার, যা আমি বললাম যে ওই তুমি ফ্যাক্টরিং যা এর ওই যা সংজ্ঞা যা যা জিজ্ঞেস করলা এগুলোই তো প্রেজেন্ট করলা, এগুলোই তো ওখানে পড়েছি আমরা, ক্লাসের মধ্যে আছে। আবার বললো এগুলোই খুঁজে পাচ্ছি না, তাহলে বিষয়টা কি হলো? স্যার ওই যে সংজ্ঞাগুলির কথা, আমি তো স্যার ওই যে ফ্যাক্টরিং পড়ছিলাম আর ফ্যাক্টরিং এর টাইপ পড়ছিলাম, হুম। আর আর ওটি তো স্যার আবার কি ব্রড আকারে স্যার পড়ছিলাম। আর আপনার কাছে স্যার বলছিলাম যে আপনি যদি ওই যে 2 লাইন 1 লাইনে শর্ট করে সংজ্ঞাগুলি দিতেন, এটার কথা স্যার বলছিলাম স্যার। আর প্রেজেন্টেশন তো স্যার ওইটা ওই তো যে বললাম ব্রড না, আকারে পড়ছিলাম ওইটা স্যার। বললাম না যে ওইটা তো ওই ক্লাসের ভিডিওর মধ্যে আছে, ওইটা দেখো। স্যার এটা কত, স্যার এটা কত নাম্বার ভিডিওতে দেখুন স্যার? সেইটা কি আমার বলে দিতে হবে? ওইটা খোঁজ নিয়ে দেখবো। আমার কি নাম্বার মনে আছে কোন ক্লাসে এটা করেছিলাম? আজকে কত নাম্বার ক্লাস? 15 না 16 হবে আর কি। তো আগে আগে দিয়ে একটা ক্লাসে তুমি খোঁজ নিলেই তো পাবে। এটা ক্লিক করে একটু ওপেন করে যে এখানে কি হয় টান দিয়ে দেখা, এতটুকু কষ্ট করতে পারবে না তো কি করবে তুমি? স্যার আমি দেখো, তো স্যার দেই তো স্যার ভিডিও স্যার। হ্যাঁ, তো কোন ক্লাসে এটা আমাকে জিজ্ঞেস করা লাগে? তুমি এই ক্লাসে না হয় আরেকটা ক্লাসে ঢুকে ক্লিক করে টান দিয়ে দেখো। না স্যার দেখবে ওই যে অনেকগুলি স্যার আইসা পড়ে তো স্যার, ওই যে এই কারণে স্যার বলছিলাম স্যার। এটা দেখো, আমার তো নাম্বার মনে নেই যে কোন এক্সাক্ট কোন ক্লাসে এটা আলাপ হয়েছিল। ওটা তো তুমি খুঁজে স্যার দেখলেই পাবে। তো আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার হলো তাইলে? 3টা চ্যাপ্টার স্যার তিনটা পড়াইলেন স্যার। চ্যাপ্টার। হুম 3টা চ্যাপ্টার পড়ার মধ্যে আছি স্যার। হুম। এখন আমি চাচ্ছিলাম যে আরো একটা টপিক, টোটাল 4টা পড়াইতে। তোমরা তো আবার বলতেছো যে এটাই বেশি হয়ে ও গেছে। স্যার, আর একটা শুরু করবো না? স্যার এখন আমরা রিভিশনে যাইলে স্যার ভালো হয় স্যার, এমনিতেই আচ্ছা, স্যার রিভিশনে স্যার গেলে তো আমরা তো স্যার তোমাদের একটা হোমওয়ার্ক দেই আমি। হোমওয়ার্ক হলো এই যে টপিকগুলি বললাম, এগুলি আগের ক্লাসগুলি আবার দেখবা, মানে এগুলি কি কি ক্লাসে আলাপ হয়েছে এবং এবং কি কি পড়া হয়েছে, তারপরে পরের ক্লাসে গিয়ে কোশ্চেন করবে। আর ওইটা না দেখে কেউ কোশ্চেন করবো না যে এটা পাই না ওইটা পাই না। আগে তুমি দেখবা, মানে ক্লাসগুলি রিভিউ করবা, তারপরে যেগুলি আজকে টপিকগুলি লিখে দিলাম এগুলি মিলাবা সব, তারপরে বলবা যে কোনটা বুঝো নাই, কোনটা পাও নাই, কোনটা সমস্যা। ঠিক আছে? জি স্যার। মিড টার্মের পরে যে কয়টা ক্লাস হয়েছে আমাদের সবগুলি ক্লাস দেখবা, এটা হলো 1 নাম্বার কাজ। 1 সপ্তাহে কাজ, এটা তো একদিনই করবে না, 1 সপ্তাহ অবশ্যই করবে। 2 নাম্বার হলো আজকে যে টপিকগুলি দিয়েছি সেইগুলি সব মিলিয়ে দেখবা ওর সাথে। যদি দেখো কোনো টপিক বাদ পড়েছে সেটাও বলবা যে স্যার এটা তো পড়াইছিলেন কিন্তু আজকে এই টপিকটা লিখেন নাই। আমি জানি আবার এটা অনেকে ফাঁকিবাজি করে, এটা আর বলবা না যে স্যার এটা তো বাদ পড়ছে, বাদ পড়লে তো ভালোই হয়, কিন্তু বাদ পড়লে সেটাও বলবা যে এটা ক্লাসে আলাপ হয়েছিল কিন্তু এখানে টপিকের মধ্যে বাদ পড়েছে। তো এই তার মানে দুইটা কি স্যার আমরা নিজেকে পড়া নিজেরা বাড়ায় নিব আর কি স্যার? দুইটা কাজ করবা আগে, হোমওয়ার্ক দুইটা কাজ করে না স্যার, তারপরে পরের ক্লাসে গিয়ে বাদ কোশ্চেন করবা। ওই যে বললেন যে স্যার বাদ পড়লে আপনারা মনে করে দিতে স্যার। ওইটা বুঝুন না কি বলছি? স্যার বুঝছি তো স্যার। স্যার জানি না শুনে কে পড়া বাড়াইতে চায় স্যার? এইটাই তো বললাম যে আবার এটা মনে করো না যে এটা বললে তো পড়া বেড়ে যাবে, এই জন্য না বলাই ভালো, সেটা আবার মনে করো না এটা বলে। তো এই কথা বললাম। তো যাই হোক, তোমাদের এই দুইটা হোমওয়ার্ক করবা, তারপরে ক্লাসে হলে কোশ্চেন করবে যে এইটা বুঝি নাই, এইটা কোথায় আছে।
তা আশা করি তোমার এর মধ্যে সলিউশন হয়ে যাবে। আর তুমি যদি ওইগুলি না দেখো তাহলে তো সবই তুমি বুঝবে না, সবই তোমার কোশ্চেন। যেটা ক্লাসে আলাপ হয়েছে, যেটা ক্লিয়ারলি বলা আছে, ওইটা তুমি আবার কোশ্চেন করবে কেন? আর এই জন্যই তো টিচাররা খেপে যায়, আর তোমরা বলো যে স্যাররা ধমক দেয়। যা পড়া হয়েছে, যা বলে দেওয়া হয়েছে, তুমি আবার যদি সেই কোশ্চেন করো, আবার পরের ক্লাসে একই কোশ্চেন করো। এখন ধরলাম তুমি ভুলে গেছো, ভুলে গেলে এখন তো তুমি ভিডিও দেখতে পারো, ওইটা দেখে নাও, দেখে তারপরে না বুঝলে বলো। এখন তুমি কষ্ট করে ওইটা চালাবে না, ওইটা দেখবে না, সেই সময় তোমার নাই, তাহলে তুমি কেমন স্টুডেন্ট? তো এখন তুমি যদি বলো ক্লাসেও অ্যাটেন্ড করতে পারলাম না, এরকম অনেক বলে এখন। তোমরা না বললেও অনেকে বলে যে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, বিজি ছিলাম, জব করি। তো তখন বলি তো ভালো, তো ভিডিওটা তো দেয়া আছে, ওটা কি করে অন্য সময় দেখে নিয়েছিলেন? এখন ওইটা দেখারও সে টাইম পাইনি, এত বিজি ছিল। তার মানে এটা কেমন ধরনের কথা? তুমি না হয় এই টাইমে দিনের বেলা তুমি বিজি থাকো, ফর এক্সাম্পল তুমি কোনো একটা ক্লাস মিস করেছো, তো তুমি রাতের বেলাও সুযোগ পাও নাই এই 7 দিনের মধ্যে কোনো একদিন ঘুমানোর আগে যে 30 মিনিট একটু দেখি যে ক্লাসে কি কি আলাপ হয়েছিল? তো সেটাও যে না পারে, সে আবার কেমন স্টুডেন্ট সে? তো যাই হোক, তো তোমাদের এই 2টা কাজ দিলাম। এই তো হ্যালো স্যার, জি, স্যার নেট কানেকশন আছে স্যার, কোনো কিছু দিবেন কি অ্যাসাইনমেন্ট? অনেক কিছু দেয়া হয়েছে, তুমি এটা আবার পরে দেখে নিবে। 2টা হোমওয়ার্ক দেয়া হয়েছে। স্যার অ্যাসাইনমেন্ট দিছেন? হোমওয়ার্ক দিয়েছি, স্যার হোমওয়ার্ক। ভিডিওটা কাছে পাবো? ইনশাআল্লাহ হোমওয়ার্ক দেয়া হয়েছে, স্যার এই হোমওয়ার্ক। ভিডিওটা কাছে পাবো? স্যার ভিডিওটা কাছে পাবো? ইনশাআল্লাহ। স্যার অ্যাসাইনমেন্টটা কবে দিবেন স্যার? অ্যাসাইনমেন্ট তাড়াতাড়ি দিলেই ভালো হয় স্যার। আগামী ক্লাসে মনে করো এর মধ্যেই দিয়ে দিব ইনশাআল্লাহ। স্যার সহজ টপিক দিন স্যার। আগামী তো স্যার সহজ আগামী টপিক, সপ্তাহে। পুরো যে সিলেবাস যা আছে এটা পুরো লিখে দিলে কেমন হয়? স্যার তার হাসপাতালে ভর্তি হওয়া লাগবে স্যার। না, এটা তো গত এক কাজে সেমিস- 2 কাজ হয়ে গেল, পরীক্ষার প্রিপারেশন হয়ে গেল প্লাস স্যার অ্যাসাইনমেন্ট হয়ে গেল। গতবার জি স্যার, এটা দিলে ভালো হয় স্যার। হুম, স্যার আব্দুল্লাহর কথা বাদ দেন স্যার, স্যার পাম্প করে দিতেছে স্যার আপনারা স্যার। গতবার স্যার এক স্যার অ্যাসাইনমেন্ট আমি স্যার 103 পৃষ্ঠা লিখি স্যার। হুম। তুমি তো 103 পৃষ্ঠা কিভাবে লেখার লাগে? আরে ভাই হাতের আঙ্গুল বিষে গেছে স্যার, খুশিতে মানে 103 মানে এ প্লাসের 103 কাছাকাছি পৃষ্ঠা কি নাম্বার লেখে? দিচ্ছে। 103 পৃষ্ঠা অ্যাসাইনমেন্ট লিখে গেল। আমাদের জি স্যার, লিখছি 12-13 স্যার। পেজ, ওর 103 পেজ। ভাই তোমার তো ফাঁকে দিছে, আমি তো ফাঁকে দিই না, আমি সব না, লিখছি। ঠিক এগুলো আছে স্যার তো। খুশি আপনারা। আরে বাবা। এটা এটা সম্ভব, এক এক পেজে 2 লাইন করে লিখবা, তাহলে তো 100 পেজে। না জি স্যার স্যার। আমি 103 পৃষ্ঠা লিখছি স্যার। হ্যাঁ, 103 পৃষ্ঠা লেখা যাবে তো, এটাই তো বললাম। 103 পৃষ্ঠা লিখছি স্যার কি না স্যার 103 103 পৃষ্ঠা পৃষ্ঠা লিখছি লেগে স্যার। তুমি কি 10-এর মধ্যে 20 নাম্বার পাইছো নাকি? কাছাকাছি এরকম নাম্বার রেকর্ড পাইছি রে থাকলে ভাই। বলো। পাইছি রে ভাই, পাইছি। ফাঁকিবাজি স্টুডেন্ট না, কঠোর আহ, পরিশ্রমী স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক মতো পড়ি নিজের ভাই, গুণ, স্মরণশক্তি দুর্বল। কথায় আছে নিজের ডোল নিজেই পেটায় কারা, এটা সবাই জানে, ঠিক আছে? আচ্ছা, তাইলে প্রথম কাজ কি বললাম আবারও মনে করাই দিই, পরে যারা জয়েন করেছে বা ডিসকানেক্ট হয়ে গেছে। যে টপিকগুলি আজকে দিলাম সামারি, সেগুলি বিগত ক্লাস মানে মিড টার্মের পরে যতগুলি আমরা ক্লাস নিয়েছি সবগুলি দেখবে। দেখবে কিভাবে? আগে তো ফিজিক্যাল ক্লাস করতে ওই খাতায় সব লেখা থাকতো, তো খাতায় তুমি যদি লিখো পুরোটা তো ভালোই, আর না লিখলে ভিডিওতে দেখবে, ভিডিওতে তো সবই আছে। এটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো যে আজকে যে টপিকগুলি দিলাম এর সাথে মিলিয়ে দেখবে যে সব ঠিক আছে কিনা, কোনো কিছু বাদ পড়লে সেটাও বলবে। এবং এর পরের কাজ হলো তোমার কোশ্চেন।
যেগুলি দেখার পরে এখন তুমি কি কি বুঝো নাই, কি কি তোমার সমস্যা আছে সেগুলি নোট ডাউন করে রাখো। যে এগুলি এখন সমস্যা আছে, তখন আমরা সেগুলি আলাপ করব। তাই আমি আশা করি তোমাদের এটা দেখার পরে সমস্যার সব সমাধান হয়ে যাবে। তারপরে টুকটাক থাকলে সেগুলি হয়তো তখন আলাপ করা যাবে। কিন্তু স্যার কিছু অ্যাসাইনমেন্টটাও আজকে দিয়ে দিলে মানে ভালো হয়, কারণ লিখতে তো হবেই। অ্যাসাইনমেন্ট যদি এইটা দেই তাইলে তো দেয়া যাবে। জি স্যার। তাহলে আমাদের 3 চ্যাপ্টারের যে টপিকগুলি বললাম এইগুলি জি স্যার। ডিটেইলস, এগুলি কিন্তু ভাইবার জন্য ওই এক লাইন লেখা যাবে না। ভাইবার জি জন্য স্যার। যে তুমি প্রিপারেশন নিবে এক লাইন পড়া বা শর্ট পড়া, ওইটা কিন্তু আবার লিখতে গিয়ে এক লাইন লিখলে তো এক পেজে সব শেষ হয়ে যাবে, সেটা না। এটা তোমার ডিটেইলস লিখো, সেটা তুমি বইয়ের হেল্প নাও, দেখে লিখো, এটা তো আর সমস্যা নেই। আর দেখে লিখতে পড়তে ওটা তো অনেক কিছু জানা হয়েছে। তো 3টা চ্যাপ্টারের তাহলে অ্যাসাইনমেন্ট কি হবে? অ্যাসাইনমেন্ট ফর ফাইনাল এক্সাম 20 মার্কসের যেটি টপিকটা কি লিখবে? ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স, assignment on working জি স্যার। capital, finance, receivables and inventory management. জি Assignment স্যার, on আরেকবার স্যার। working capital, finance, receivables and inventory management. তো এর উপরে 3টা চ্যাপ্টারে যে টপিকগুলি বলেছি ওগুলি ডিটেইল লিখলেও তোমার তাতে 10-12 পেজে হয়ে যাওয়ার কথা, যদি ঠিক মতো লিখো। আর এক লাইন করে লিখলে তো 200 পেজে লাগতে পারে, সেটা আলাদা কথা। ওকে, স্যার টপিকটা ওয়ার্কিং ক্যাপিটাল, ফাইন্যান্স, রিসিভেবল এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। জি, জি থ্যাংক ইউ। মানে ওই 3টা চ্যাপ্টার একসাথে বললাম নাম। জি স্যার। তো এই টপিকগুলি আব্দুল্লাহ তোমরা ভাই অ্যাসাইনমেন্ট রেডি করে, অ্যাসাইনমেন্ট তাহলে সেন্ড করার ডেট হলো যেদিন এক্সাম, সেই দিনের মধ্যে। আর যখন তোমরা মেইলটা করবে আবার মনে করিয়ে দিই, মেইলের মধ্যে সাবজেক্ট লাইনে প্রথমে লিখবে পেন 435 মানে কোর্স কোড, তারপরে আন্ডারস্কোর দিয়ে লিখবে ফাইনাল এক্সাম, তারপরে আন্ডারস্কোর দিয়ে লিখবে তোমার আইডি। বুঝছো কি লিখবে? স্যার লাগবো না স্যার। সাবজেক্ট কি লিখবে জি বলো? স্যার, কোর্স কোড, ফাইনাল এক্সাম, আইডি। এটা কেউ ভুল মিস করবে না। এটা যদি তুমি না লিখো তোমার মেইল কিন্তু স্যার মেইল পেতে আমার সমস্যা হয়, কারণ তুমি এটা লিখলে আমি এটা দিয়ে সার্চ করলে তোমাদের সবার মেইলগুলি আমি এক জায়গায় পেয়ে যাব, তখন আমার এটা চেক করার সুবিধা হবে। আর তুমি কোন নামের মেইল থেকে তুমি মেইল করবে, তারপরে নিজের নামে না অন্য নামে, সেটা করলে সমস্যা নাই যদি সাবজেক্টের মধ্যে এটা লিখো। আর এটা না লিখলে তখন তো দেখা যায় অনেক সময় আমি খুঁজে পাই না, কারণ বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টরা মেইল করে, তো তোমাদেরটা তো সব এক জায়গায় থাকবে না, এই জন্য আমি এইভাবে সার্চ করে পাওয়ার জন্য সহজে এইভাবে সবাই কমন এইটা লিখবে, সবার সবার সাবজেক্ট লাইনে এটা লিখবে কমন। সবাই শুনছো? জি স্যার। সাবজেক্ট লাইনে মেইল করার জি সময় স্যার। যখন সাবজেক্ট লিখতে হয়, সেই সাবজেক্টের মধ্যে কোর্স কোড, ফাইনাল এক্সাম, আইডি, এই 3টে বিষয় লিখবে এবং কোর্স কোডটা শুরুতে লিখবে। কোর্স কোড, তারপরে আইডি, তারপরে কোর্স কোড, তারপরে আন্ডারস্কোর দিয়ে ফাইনাল এক্সাম, তারপরে আইডি। কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা তো শেষের দিকে চলে আসলাম। তোমাদের প্রেজেন্টেশন তো সবারটা নিয়ে ফেলছি না?
जी सर बाकी আরিফ ভাই, আব্দুল্লাহ ভাই, जी भाई এই স্যারের যে স্ক্রিনশট আপনার কাছে আছে গ্রুপে দিয়ে দিন, তাহলে সবার জন্য সুবিধা হবে। তোমাদের টোটাল 30 মার্কস এর মধ্যে 30 মার্কস বলতে 10 মার্কস হলো ক্লাস অ্যাটেন্ডেন্স, 10 মার্কস হলো ক্লাস টেস্ট, 10 মার্কস হলো প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট। তো ক্লাস টেস্ট নিয়েছিলাম না তোমাদের? জি স্যার मिड टर्म में लगा আচ্ছা, তো এখন এই 30 মার্কস এর তো আমাদের কমপ্লিট হয়ে গেল। যারা রেগুলার ক্লাস করেছে 10 পেয়ে যাবে, সমস্যা নেই। আর প্রেজেন্টেশনের মার্কস তো বলে দিয়েছি। আর 30 মার্কস তাহলে কমপ্লিট হয়ে গেল, আর মিড টার্ম সহ 60, শুধু 40 মার্কস বাকি থাকলো। এই 40 মার্কস আমাদের ফাইনাল হওয়ার পরে ওটা অ্যাড হলে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আর তোমরা তো যেহেতু মেজরের স্টুডেন্ট, দিস ইজ দ্য লাস্ট সেমিস্টার and you are going to study your internship program or project paper whatever। এখন এটা শুরু করার জন্য যেসব প্রিপারেশন এগুলি আগেও বলেছি, খোঁজখবর রেখো, জবের সুযোগ থাকলে জব করো, সেটাই ইন্টার্নশিপ হিসেবে কাউন্ট হবে। আর এখন যেহেতু তোমরা ফ্রেশার্স, অনেকে মনে করতে পারো যে এই জব করব ওই জব করবো, এখন এত চুজি হওয়ার দরকার নেই, যে কোনো জব পেলেই শুরু করে দাও, তারপর তোমার সময় আছে তুমি সুইচ করো, চেঞ্জ করো। এইটা না হলে আমি করবই না এরকমের মেন্টালিটি না থাকাই ভালো, কারণ তুমি কিছু করলে সেটাই তোমার এক্সপিরিয়েন্স হবে, তোমার সিভি ওয়েট বাড়বে, সিভিতে লিখতে পারবে, আর তখনই এই সিভিটা আবার অন্য জায়গায় দিলে এটার একটা ভ্যালু ক্রিয়েট হবে। এই জন্য এখনই চুজি হওয়া উচিত না, এখনই তোমার ওপেন মাইন্ডেড থাকা উচিত যে আমি যে কোনো কিছুই করতে রাজি। স্যার হ্যাঁ স্যার আমার বিষয়টা হইলো স্যার আপনার দুইটা সেলফ স্টাডি ছিল, একটা মেজরের সাথে নিছি, একটা ইন্টার্নশিপের সাথে নিবো আর কি। হ্যাঁ, এখন স্যার আমার তো আপনার টোটাল এখন ক্রেডিট 114 ক্রেডিট হয়েছে। হ্যাঁ, আমার তো মনে করেন ফুল শেষ হয় নাই বলতে গেলে, সাবজেক্ট বা ক্রেডিট ফুল কমপ্লিট হয় নাই। তো এখন সেই ক্ষেত্রে এখন কি আমি ইন্টার্নশিপের জন্য করতে পারবো কিনা, বা ওই জায়গায় যদি আমার জমা দিলাম, জমা দেওয়ার পরে যদি দেখে যে না আমার কে একটু কম আছে regular থেকে, তো ওই ক্ষেত্রে কি কোনো 129 কমপ্লিট থাকলেই তো তুমি ইন্টার্নশিপে যাবে। আর যদি বলো ইন্টার্নশিপের সাথে একটা করার পারমিশন দিয়েছে তোমাকে, তাহলে তো 126 ক্রেডিট, 126 ক্রেডিট স্যার ওটা কমপ্লিট তো হইব দেখাতে স্যার, হবে। না স্যার 126 ক্রেডিট তো হইব স্যার, মনে করেন আমার রেজাল্ট হওয়ার মেজরের পরে, রেজাল্ট বাইর রেজাল্ট হওয়ার হওয়ার পরে। পরে, হ্যাঁ ওইটাই কিন্তু বলছি। এখন যদি আমি করতে চাই, হুম। মানে খোঁজ খবর বা আগে পরে যদি একটু জমা দিতে চাই, এটা জমা দিলে যে হয়ে যাবো তা না। এই সেই ক্ষেত্রে সেমিস্টারে আমার ক্রেডিট কম এই থাকলে কি? সেমিস্টারে এই সেমিস্টারে তোমার রেগুলার 4টা কোর্সের সাথে কোনো সেলফ স্টাডি বা রিটেক আছে? হ্যাঁ আছে, একটা স্যার আছে। তাহলে টোটাল 5টা কোর্স, হ্যাঁ হ্যাঁ 5টা কোর্স না? হ্যাঁ তাহলে তোমার 111 ক্রেডিট যদি কমপ্লিট দেখাতে পারো, 111 ক্রেডিট কমপ্লিট দেখাতে পারলে এবং ইন্টার্নশিপের সাথে একটা করবে এই শর্তে, তাহলে ইন্টার্নশিপ হ্যাঁ, জি স্যার। পাবে। 111 ক্রেডিট প্লাস স্যার আমার 114 এখন কমপ্লিট আছে স্যার। 14 হলে তো তোমার পাওয়ার কথা, 14 হলে তো তোমার ইন্টার্নশিপের সাথে থাকে এটাই না তো। মানে সব। তোমার স্যার 100 আমি কালকে কইছিলাম, হ্যাঁ রে স্যার কালকে আমি কইছি যে আপনি আহেন, আমি কালকে যাবো স্যার, ওই চেয়ারম্যান স্যার লগে কথা কইলে চেয়ারম্যান স্যার পারমিট দেয়, এক সাবজেক্ট থাকলে পারমিট দেয় ইন্টার্নশিপে। না স্যার ওটা পারমিট দিলে হয়তো, আমি বলতেছি স্যার তোমার আমি 114 জমা হলে দিব। তুমি হিসাব বুঝে 114 যদি থাকে তোমার ক্লিয়ার,
তাহলে তো তোমার এই 5টা কোর্সের রেজাল্ট হলে তোমার 129 হয়ে যাবে। কথা বুঝো নাই? না স্যার, আমি বলতেছি স্যার, স্যার আমি মনে করেন ভার্সিটি থেকে পারমিট দিল, তো আমি যেখানে জমা দিমু ওইখানে কি ক্রেডিট নিয়ে কোনো তারা একটু ইয়া করবো কি? আমার ও যেহেতু আচ্ছা, কম আছে। সেটা জি স্যার। সেটা তো তুমি এই সেমিস্টার রানিং বা গোয়িং অন ওইটা তো তুমি লিখবি। এই সেমিস্টার জি যদি স্যার। তোমার রানিং থাকে তাহলে তো 132 ক্রেডিট থাকবে না, মানে 129 ক্রেডিট থাকবে না। ওটা তো সবাই বুঝবে। তুমি লিখবে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট নেবে, মানে অফিস থেকে জি স্যার। মানে তুমি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট হয়নি, এটাকে বলে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট। তো ওইটা অফিস থেকে স্যার। নিলে তুমি ওইটা, যদি সমস্যা হয় অফিস এটা কাউন্ট করবে যে তুমি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট হয়নি। রেজাল্ট হলে তোমার ক্রেডিট কমপ্লিট হবে। তোমাকে জি স্যার। রেফারেন্স লেটার বা স্যার ওখানে তো আপনার কত কাছে কি ক্রেডিট ইন্টার্নশিপের জন্য কমপ্লিট এই করেছো সেমিস্টারে বলা আসছে থাকে। স্যার? জি, স্যার এই যে ইন্টার্নশিপে আপনার কাছে কি এবার কেউ এই যে সুপারভাইজার স্যার আপনার আন্ডারে কেউ পড়ছে? কোন তোমাদের আগের ব্যাচের? না স্যার, এই যে আমাদের ব্যাচের। তোমাদেরটা তো এখনো হয় নাই। ওইটা আসলে তো তোমরা আসবে, ওইটা তো আমার কাছে কিছু আসবে না। তোমাদের কাছে কাগজ আসবে, তুমি আগে জানবে, তারপরে টিচারদের সাথে যোগাযোগ করবে। টিচারদের কাছে আগে আসে না জি তো, স্যার। তোমাদের কাছে আগে আসে। তো আরমান, ক্রেডিটের ঝামেলা বুঝছো? জি স্যার। তো ওইটা ওইভাবে ম্যানেজ করা যাবে, ওইটা সমস্যা হবে না। আর তুমি ইন্টার্নশিপ যদি তোমার পরিচিত কোথাও করো তাইলে তো তোমার সমস্যা নেই, মানে এত কত ক্রেডিট কমপ্লিট হয়েছে, আসলেই হয়েছে কিনা, কয়টা বাকি আছে, অত তো আর তোমার চেক করে দেখে না। না স্যার, পরিচিত নাই কেউ। পরিচিত না থাকলে তুমি কাগজ কলমে ক্লিয়ার রাখবে যে আমার এত ক্রেডিট কমপ্লিট, এতটা বাকি। সেটা জিজ্ঞেস করলে যে এটা রেজাল্ট হয়নি, রেজাল্ট হলে এটা কমপ্লিট হয়ে যাবে, সেটা বললে তুমি ক্লিয়ার কাট। ওখানে জি স্যার। তোমার যতটুকু হয়েছে সেটাই বলবে, কোনো মানে 2 নম্বরের কোনো আশ্রয় নিবে না, জি স্যার। তাহলে কোনো ঝামেলা হবে না। তোমার জি স্যার। 5টা 2 কোর্সের, নম্বরের সুযোগ নেই তো, কারণ হচ্ছে আমার তো না 2 নম্বরে মনে একজন করো কেউ অফিস থেকে যদি, তো এটা লিখে দিবে তার। না 2 নম্বরে বলতে কেউ যদি লিখে আমার 129 ক্রেডিট কমপ্লিট, এখন ওইটা লিখলে তো এটা তো আসলে জি স্যার। কমপ্লিট হয়নি। সিভি জমা দেওয়ার সময় সিভিতে লিখে দিলে 129 ক্রেডিট বা বিবিএ কমপ্লিট, যেভাবেই বলি, ওইটা তো ঠিক না। স্যার আমাদের ইন্টারনেটে কি মানে 3 ক্রেডিট নাকি? 3 ক্রেডিট একটা কোর্স, 100 মার্কসের একটা কোর্স, 50 মার্কস ভাইবা, 50 মার্কস রিপোর্ট, দুইটা মিলিয়ে 100। তাহলে স্যার আমরা এই যে এখন ক্লিয়ারেন্স 126 ক্রেডিটের পাবো। স্যার, স্যার মনে করেন যে স্যার আমাদের স্যার ওই ফেব্রুয়ারি থেকে ইন্টারনেটটা শুরু। মানে ফর্মাল ভাবে যেমন আমাদের 31 তারিখে পরীক্ষা শেষ, তো এরপরে সেমিস্টার তো মনে করেন ফেব্রুয়ারি থেকে শুরু। জি, তো সেই ক্ষেত্রে আমাদের ভাইবার টাইম কি আসবে আমরা যেদিন আমরা যখন ইয়াটা জমা দেবো, রিপোর্টটা জমা দেবো তারপর, নাকি এটার একটা নির্দিষ্ট টাইম আছে যে 2 না মাস বা 3 রিপোর্ট মাস? জমা দেওয়ার পরে তোমার রিপোর্ট ডিউ হবে তোমার মেতে তোমার রিপোর্ট ডিউ হবে, মানে তোমরা যদি টাইমলি ফেব্রুয়ারিতে ইন্টার্নশিপ শুরু করো, তোমার মেতে গিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা। মে, এখন স্যার মানে তাহলে মার্চ এপ্রিল মে 3 মাস সময় লেট হয়ে রিপোর্টের যাচ্ছে জন্য। না স্যার? আমাদের 1 মাস লেট হয়ে যেতেছে না স্যার? ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ধরো, তাহলে ফেব্রুয়ারি 1 মাস, তারপরে মার্চ 1 মাস, এপ্রিল 1 মাস, আর মে মাসে 4 মাস, মানে মে মাসের যে কোনো সময় তুমি সাবমিট করতে স্যার পারো। আমাদের তো এই যে এই সেমিস্টারটা স্যার এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল, তো আমরা যদি বলি যে আমাদের এপ্রিলে শেষ করে দেন তাহলে কি সেটা তো সমস্যা না, তুমি রিপোর্ট
তুমি যেখানে ইন্টার্নশিপ করবে ওরা তো আর তোমার স্যার ইন্টার্নশিপ করবে, ওরা তো আর তোমার সেমিস্টার কখন শুরু হলো শেষ হলো সেটা দেখবে না, ওরা দেখবে 3 মাসের জন্য তুমি জয়েন করেছো, 3 মাস শেষ হলে তোমার ইন্টার্নশিপ শেষ। এখন সেটা তুমি যদি মনে করো ফেব্রুয়ারির 28 তারিখে জয়েন করো, তাহলে তো তোমার কি হবে, মার্চ এপ্রিল মের 30 তারিখে গিয়ে শেষ হবে। তুমি যদি ফেব্রুয়ারি 1 তারিখে জয়েন করো কোথাও, তাহলে ফেব্রুয়ারি মাসে 1 মাস, তাহলে মার্চ এপ্রিলের 30 তারিখে গিয়ে শেষ হবে। এপ্রিলে শেষ। আবার তুমি যদি Yes, sir. ফেব্রুয়ারিতে কোথাও পাইলে না, তুমি মার্চে গিয়ে শুরু করলে, তখন তো মে মাস ক্রস করে জুনে চলে যাবে। কথা বুঝছো? তোমার Yes, sir. রিপোর্ট সাবমিশনের উপর ডিপেন্ড করবে। রিপোর্ট সাবমিট করলেই তোমার কমপ্লিট হিসাবে কাউন্ট করা হয়। আর আমরা যেহেতু মেজরে ফাইন্যান্সে আমরা যে 5-6 জন আছি আর কি স্টুডেন্ট, হ্যাঁ, হুম, তো আমাদের রিপোর্ট কি সবারটা জমা হওয়ার পরেই তো ভাইবাটা নিব নাকি না, যে জমা দিবে ইন্ডিভিজুয়ালি আলাদা তোমাদের আলাদা করে নিব? তোমাদের তার হতে এটা নিয়ে পারে, নিবে? তোমাদের হতে পারে আগের ব্যাচের স্টুডেন্টরাও তোমার ভাইবার সাথে থাকতে পারে। তোমাদের এই কয়জন আলাদা নেবে তা না, যে কয়জন জমা দিয়েছে, মনে করো আগের ব্যাচের দুইটা স্টুডেন্ট ওরা জমা দেয়নি, তো ওরাও জমা দিয়েছে তোমাদের সাথে, তাহলে যে কয়জন 15 জন জমা করলে নর্মালি ভাইবা কল করে, তাহলে 15 জন হইলেই তো ভাইবা কল করবে। তোমাদের আবার মনে করো 2 জন ওরা জমা দিল আবার পরের আরো 2 মাস পরে, তো ওই সময় যারা জমা দিবে তাদের সাথে আবার ভাইবা হবে, এরকম। বুঝছো? জি স্যার। এটা কয়জন কে জমা দিল তার উপর, কোন ব্যাচের একসাথে ছিল কিনা ওগুলি এখানে স্যার কনসিডারেশন। প্রতিষ্ঠান থেকে কোনো লেটার আনতে হবে যে আমরা এখানে 3 মাস করছি? হ্যাঁ, সেটা তো থাকবেই। তুমি যে ওখানে যে কোনো জায়গায় জয়েন করলে সেখান থেকে তো একটা রেফারেন্স লেটার দেয় যে তোমাকে আমরা অ্যাকসেপ্ট করলাম, তুমি এই ভার্সিটি থেকে গিয়েছো, যেমনি রেফারেন্স লেটার নিয়ে তাদের কাছে দিয়েছো, তারা যখন এটা অ্যাকসেপ্ট করলো তারা তোমাকে একটা লেটার ইস্যু করলো যে আপনাকে আমরা কি করলাম, ইন্টারনি স্টুডেন্ট হিসেবে আমরা অ্যাকসেপ্ট করলাম। সেটা ভার্সিটির বরাবর তারা এই লেটারটা দেয়। তো ওই লেটারটা নিয়ে তোমার ওইটা তোমার কাছে থাকবে, ওইটা অফিসে গেলে কখনো চাইলে তুমি দেখাবে। ওকে, ওইটা তোমার ডকুমেন্ট, তুমি যে ইন্টার্নশিপ করেছো এটা কখনো প্রমাণ কেউ চাইলে ওটা তোমার কাছে রাখবে, এটা তুমি সেভ স্যার, স্যার আরেকটা কথা জানার ছিল স্যার। কি করলি বলো। স্যার কোন এজেন্ট ব্যাংকিং নাকি স্যার ইয়া করলে চলবো কিনা স্যার? এজেন্ট ব্যাংকিং এর কি করবে? স্যার ইন্টারনি করলে চলবে কিনা স্যার? করবে। চলবে স্যার। মানে হুম, বলতেছে স্যার আমাদের মানে আমগর এলাকায় আর কি একটা নতুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা এজেন্ট ব্যাংকিং খুলছে আর কি, হ্যাঁ। হুম, তো বলছে যদি ওই জায়গায় ইন্টার্নশিপ করলে চলে, তাহলে আমি ওইখানে করতে পারবো, সমস্যা নেই। চলবে। চলবে স্যার। তাহলে তো ওইটাই আমার জন্য সুবিধা হবে, কারণ তোমার কারো পিছু দৌড়াইতে হবে না। এজেন্ট ব্যাংকিং এর ওইখানের যে ওই ব্রাঞ্চের ম্যানেজার, জি স্যার। এখন সে যদি তোমাকে অ্যাপ্রুভ করে দিবে নাকি ওদের হেড অফিস থেকে আসতে হবে, কি বলছে? স্যার ওইখানে আমার অ্যাপ্রুভ করে দিতে পারবো। দিতে পারলে তো তোমার সমস্যা নেই। তুমি ইয়া করবে, অফিস থেকে একটা রেফারেন্স লেটার নিবে আর সিভি নিয়ে ওইখানে ই করবে, সাবমিট করবে। ওই এজেন্ট ব্যাংকিং এর ওদের ব্রাঞ্চ থেকে তার কাছ থেকে একটা লেটার নিবে যে আপনি একটু একটা লেটার ইউনিভার্সিটি বরাবর দিয়ে দেন যে আমাকে এখানে ইন্টার্নশিপ হিসেবে আপনি যে অ্যাকসেপ্ট করলেন, এটা একটা লেটার দেন। তাহলে ওইটা তোমার ডকুমেন্ট হিসেবে থাকলো জি যে তুমি ইন্টার্নশিপ যে করো। স্যার। স্যার আর যদি বলে যে স্যার ওই আপনার ম্যানেজারে যদি বলে যে আপনার আমাদের মানে হেড অফিস থেকে রেফারেন্স আনতে হবে বা হেড অ্যাপ্রুভ অফিস করতে থেকে রেফারেন্স আনতে হলে তোমার ওই যে হেড অফিসের এইচআরডি ডিপার্টমেন্টে জমা দিবে এবং ওইখানে তোমার রিকোয়েস্ট করতে হবে যে ওইখানে আমাদের এক এজেন্ট ব্যাংকিং আছে, আপনারা যদি কাইন্ডলি ওইখানে আমাকে রেফার করে দেন তাহলে আমার জন্য সুবিধা হয়।
বা হেড অফিসে বা অন্য কোথাও ওই এজেন্ট ব্যাংকিং এর যে ম্যানেজার আছে তার সিভিতে রেকমেন্ডেশন নিয়ে যাবে। তো এ জাতীয় কিছু সে যদি ওখানে বলে যে এখানে পাঠান, এইভাবে করা যাবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার। তো ইনশাআল্লাহ আজকে তোমরা ভিডিওটা গ্রুপে দিয়ে স্যার। আমি স্যার কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ ছিলাম না স্যার, নেটে প্রবলেম হচ্ছে, কারেন্ট চলে গেছিল স্যার, দিয়ে স্যার আজকে মনে করে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে স্যার একটা আমরা, কথা ছিল স্যার। হ্যাঁ বলো কামরুন নাহার। স্যার আমি তো ক্লাস টেস্টটা দিতে পারি নাই। ক্লাস টেস্ট দিতে পারো না কেন? স্যার ক্লাস করি স্যার। তাইলে কেমনে হবে? আগামী ক্লাসে তুমি শুরুতেই জয়েন করবে, ঠিক আছে? জি স্যার। আর ওই যে রিসিভেবল ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা, জি স্যার। রিসিভেবল ম্যানেজমেন্ট এন্ড ফ্যাক্টরিং, এই যে বইয়ের 28 চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যা যা পড়েছে এগুলি ভালো করে প্রিপারেশন নিয়ে আসবে। আমি শুরুতেই তোমাকে 2-4টা কোশ্চেন করে জি স্যার। তো মার্কস দিয়ে দেব। আমাকে মনে করে আচ্ছা দিও, ঠিক আছে স্যার। মনে করিয়ে দিও যে জি তোমার স্যার। ইয়ে নেওয়ার কথা। কিন্তু আবার স্যার ওই যে কোন দুইটা আবার আর একটু বলেন। সবার শেষে জয়েন করে লাস্টে এসে বলো না, শুরু থেকেই জয়েন করো। না স্যার। ওকে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 28 রিসিভেবল ম্যানেজমেন্ট এন্ড ফ্যাক্টরিং, এই চ্যাপ্টারে যে টপিকগুলি পড়া হয়েছে, টপিকগুলি তো আজকে বলে দিয়েছি, ওইগুলি ভালো করে প্রিপারেশন নিয়ে ওই দিন মনে করে দিও। আমি কয়েকটা কোশ্চেন করে তোমাকে ভাইবা নিয়ে ওই মার্কস দিয়ে দিই। ওকে, শুনেছো কামরুন নাহার? শুনতে পেয়েছো? নেটের প্রবলেম স্যার। বুঝতে পারি সকালে বা বিকাল নেট প্রবলেম হচ্ছে কেন? জি স্যার। নেটের সমস্যা তো সব জায়গায় হচ্ছে জি স্যার। এখন। ওকে ইনশাআল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করতে পারি। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।